এবং বার্তা একটাই যে এখন বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান, তার সাথে তার দূরত্ব কম আছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সাথে যতটুকু কথা হয়েছে, তিনি উষ্মা প্রকাশ করেছেন, তিনি তার উপরে সন্তুষ্ট নন। অন্তত পক্ষে তাকে রাষ্ট্রপতি হিসেবে তার কাছে যাওয়া বা দেখা করা বা তার মর্যাদা দেওয়া, সেটা তিনি দেন নাই। তার ধরেন রেজওয়ানা উপদেষ্টা ছিলেন, তিনি গেছেন এক দেশে, যাওয়ার পরে অ্যাম্বাসেডরকে, রাষ্ট্রদূতকে বলেছে এই ছবি কার, এই ছবিকে তিনি বলে ওই ছবি নামিয়ে ফেলেছে। নামিয়ে ফেলে ফিরে এসে রাষ্ট্রপতিকে বলেছে যে এখন তো এই রাষ্ট্রপতি ফেসিবাদের দোসর, তার তো ছবি রাষ্ট্র এমবিসিতে থাকা উচিত না, একদিনে সব ছবি নামিয়ে ফেলেছে। এটা তো সংবিধান ভায়োলেট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদ যে ছবি তার নামিয়ে ফেলেছে, যেমন বঙ্গবন্ধুর ছবিও নেমে ফেলেছে, বঙ্গভবনও নাই, যে ছবি তো মেনে ফেলে একটা ছাত্র উপদেষ্টাটাকে নামিয়ে ফেলেছে। তা তো এটা তো সংবিধানে তো লেখা আছে এই ছবি এখানে বঙ্গভবনের ছবি কার থাকবে এবং প্রেসিডেন্টও থাকবে আর বঙ্গবন্ধুর ছবি থাকবে এবং বিদেশেও কিন্তু তাই থাকার কথা, কিন্তু সব ছবির নামেই ফেলেছে এই সরকার। এটা তো সংবিধান কে অবজ্ঞা করেছে, মানে নাই, এগুলো তো বিচার হওয়ার কথা। এখন ধরেন এই উপদেষ্টা পরিষদের সবার বিরুদ্ধে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেক অভিযোগ কিন্তু দুদকে জমা হয়েছে। এটা তো এখন সরকারকে বিচার করতে হবে, নাহলে তো এটা প্রশ্ন আসবে। আমি নিজেও বিচার চাই, যদি নির্দোষ হয় তারা এই তদন্ত অভিযোগগুলো করুক, কারা নির্দোষ দিচ্ছে হলে। জনাব এম এ আজিজ, এই অভিযোগগুলো কারা দিচ্ছে দুদকে? এক নম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ধরেন অনেকেই দিচ্ছে, যেমন ধরেন গ্রামীণ ফোনের কর্মচারীরা যে মামলা, তিনি এক্সিকিউটিভ অর্ডারে নিজের মামলা প্রত্যাহার করে নিছে, সেই মামলাগুলো আবার বহাল করেছে, কারণ গ্রামীণ ফোনের কর্মচারীরা মামলা দিয়েছে, দুদকে কমপ্লেন করেছে। এক। দুই হচ্ছে যে তিনি তো অনেক কিছু করেছে, তিনি গ্রামীণ ফোনের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, গ্রামীণ ফোনের নামে, অর্থাৎ যদি তাকে ধরতে যান সে বলবে আমার কিছু নাই। যেমন গ্রামীণ ব্যাংক একটা অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক আপনার স্থাপিত হয়েছিল এবং এটা একটা কমার্শিয়াল ব্যাংকের মতোই ছিল। সেখানে 67 বছর অবসরে যাওয়ার বিধান আছে। তিনি 67 বছর পূর্ণ হওয়ার পরেও তিনি কিন্তু গ্রামীণ ব্যাংক ছাড়তে চান নাই। শেখ হাসিনা তাকে রিটায়ারমেন্টে পাঠাইছে, তাকে আনঅফিসিয়ালি যতটুকু জানি তাকে উপদেষ্টাও বানাতে চেয়েছে ব্যাংকের, তিনি মানেন না, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চালিয়েছেন, তিনি জানেন এটাতে জিতবেন না, তারপরেও এবারে তিনি ক্ষমতায় আসার পরে তিনি গ্রামীণ ফোনকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান করে করে 666 কোটি টাকা এটার মাফ করে নিয়েছে। এমনকি তার যে আপনার কি কয় আপনার তার যে নোবেল প্রাইজ পাইছে সেটারও ট্যাক্স দিতে হবে না, এটা করেছে। তো এগুলো তো তাহলে শেখ হাসিনা যে অভিযোগগুলো খুব ডক্টর একটা ইউনূসকে নিয়ে মর্যাদা। করতেন, ডক্টর ইউনূসকে নিয়ে যে অভিযোগগুলো করতেন, সেগুলো মানে আপনার কথা থেকে যা আসছে যথার্থই করতেন? না, দেখেন, আমি ডক্টর ইউনূসকে বিশ্ববিখ্যাত জাতীয় সম্পদ হিসেবে আমি তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছিও, পত্রিকা প্রমাণও আছে আমার কাছে। কালবেলায় বড় পত্রিকা ছাপে না, তার বক্তব্য কালবেলাতে ছাপা হয়েছে, আমার লেখাই ছাপা হয়েছে। কিন্তু আমি কিন্তু এখন বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একমাত্র হাসিনা আগে চিনেছে, 18 কোটি লোক চেনে নাই, আমিও নিজে চিনি নাই, আমিও ব্যাকুব বনে গেছি। এখন দেখি যে ঘটনা ঠিক। আপনার দেখেন ওই উপদেষ্টা পরিষদ থেকে বলে যে তাকে সে এইটা চেয়েছে, এত বছর আগে এইটা চেয়েছে, ওইটা চেয়েছে, তাকে দেওয়া হয় নাই, এখন সে নিছে। তো এখন সে নিচে নিজের অর্ডার দিয়ে নিজে নিয়ে নেবে, সরকারে আছে এটা। আপনার এখন অপরাধ নয়, তার দিয়ে বাড়িতে ইউনুস মেডিকেল, ইউনুস নার্সিং হোম, কত কিছু করে ফেলছে। আপনার স্টারলিংক নিয়ে আসছে গ্রামীণ ফোনের অধীনে, সবকিছু এইভাবে তো সে করেছে। তো সুতরাং এগুলা কতটুকু আইনসম্মত, কতটুকু দুদকে অভিযোগ পড়েছে সেটা তদন্ত হতে হবে। সবগুলো উপদেষ্টারই প্রায় হয়েছে, অভিযোগ পড়েছে, তাদের তো বিচার হতে হবে। আমি নিজে অন্তত বিচার চাইতেই থাকবো, শেষ পর্যন্ত চাইতেই থাকবো। আমি কিন্তু আমি কিন্তু কিন্তু যতদিন বিচার আছি, কি যতদিন হবে বিচার। যখন আসলে মানে স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে তার এমন যোগাযোগ বা একরকম সুহৃদ সম্পর্ক, সেখানে কি আসলে এরকম মানুষের বিচার হয়? না, যেমন ধরেন একটা বড় পত্রিকা আমার কাছে লেখা চেয়েছে, আজকে লিখেছি। হ্যাঁ, ধরেন ফেসিবাদের বিলোপ শেষ দাবি ছিল, এটার অর্থই হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন।
এবং মানবাধিকার লাগবে। তো তো এটা তো অভ্যুত্থানের দাবি ছিল। তো আপনি যদি আইনের শাসন না থাকে তাহলে তো আমরা কথা বলবো, আমরা কথা বলবো। আমি আওয়ামী লীগের শেষ সময়ে আপনি খেয়াল করে দেখেন, প্রায় অনেকটা বলতে পারেন আমি একা কথা বলেছি। তো আমি কথা বলবো, আমার তো জীবনে কোনো প্রত্যাশা নেই, আমি বলেই যাব। জি, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে আমি কথা জি। বলতেই থাকবো। এই আইনের শাসন এবং আপনার এই কথা বলে যাওয়া নিয়েও আরেকটু কথা বলব। কিন্তু একটু রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনূসের এই প্রসঙ্গটা শেষ করি। যে আমরা দেখেছি যখন লন্ডন বৈঠক হলো ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের, তখন তার আগে একটা পরিস্থিতি ছিল, বৈঠকের পরে পরিস্থিতিটা কিছুটা বদলে গেল। যেমন ধরেন আগে ছিল ৩ উপদেষ্টার পদত্যাগ, ডক্টর খলিলুর রহমান সহ একটা জোর দাবি ছিল, তারপরে এই দাবিটা মিলিয়ে গেল। আগে একটা আন্দোলন হুঁশিয়ারি ছিল, যে হুমকি ছিল যে নির্বাচনের সময় না দিলে আন্দোলন। পরে দেখা গেল সবকিছু বেশ একটা আবার একটা সুসম্পর্কের মতো অবস্থা। এবং ওই যে টোনটা বদলে গেল আর কি তখন। পরবর্তী দেখা গেল যে নির্বাচনের পরে ডক্টর খলিলুর রহমান, যার বিরুদ্ধে অবস্থান ছিল বিএনপির, তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। শোনা যাচ্ছে ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রপতি হতে পারেন। এরকম কোনো সম্ভাবনা আছেন? থাকতে পারে, বলা যায় না, থাকতে পারে, তবে সম্ভাবনা কম আমার কাছে মনে হয়, সম্ভাবনা কম। কারণ আমি কিন্তু বহুবার বলেছি, ধরেন ওই যে আপনি খলিলুর রহমানকে বললেন, তার কিন্তু পদত্যাগ বিএনপি ছিল এবং তিনি কিন্তু খুনের আসামি। আপনি জানেন লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তার অফিসে তার লতিফুর রহমানের পিএস ছিলেন। ওই অফিসের একজন নারী কিন্তু তার স্বামী গুলি করে মেরে ফেলে, অর্থাৎ তার সাথে পরকীয়া ছিল, গুলি করে মেরে ফেলে সে আত্মহত্যা করে। এরপরেই সে বিদেশে পালিয়ে যায়। হ্যাঁ, সে বিচার তো হয় নাই, সেই মামলাও তো হবে। সেই মামলাটার কি অবস্থা জানেন? মামলা ওইভাবে হয় না, ডরমেন্ট হয়ে আছে। মামলা তো রিভাইভ, খুনের মামলা তো তামাদি হয় না, কেউ না কেউ মামলা করবে। তো এখন এই জন্যই বলি যে যে বিএনপিতে এত লোক আছে যার যার পদত্যাগ চেয়েছিল, যে খুনের মামলা, তাকে কি কারণে আপনার ফরেন মিনিস্টার বানানো হলো, এটা কিন্তু জনগণ জানতে পারেনি, আজ পর্যন্ত জানতে পারে নাই। আমি তো মনে করি যে সে উপদেষ্টা হওয়ার পরে বলেন তো একটা উদাহরণ দেন যে সে এই কাজটা করেছে। গিট্টু লাগানো ছাড়া তো তার পক্ষে কিছু পারে না। যত বিদেশিদের নিয়ে আসছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয় স্বজন এবং বিদেশিরাই আছে, তার যে কমিশন করেছিল এবং সরকারের উপদেষ্টা করেছিল, 17 জন ছিল বিদেশি। আমি কিন্তু বলেছি এটা বর্গী কোম্পানি, এটা বিদেশি সরকার, এটা আমাদের দেশে বিদেশি সরকার চাপিয়ে দেওয়া হয়েছিল। এরা এই জন্য সবাই আজান দিয়ে লুটপাট করেছে, তাদের বিচার হবে না কেন? এই যে আর আপনি যাতে বলছেন কোনো গিট্টু বিদেশি লাগিয়েছেন, শুধু গিট্টু লাগিয়েছেন খলিলুর রহমান, কিন্তু মানে আপনি তো ভেতরের অনেক খবরও জানেন, বিএনপির অনেকের সাথে আপনার মানে খুব ঘনিষ্ঠতাও আছে, বা সরকারের সাথেও আছে, সেই হিসেবে জিজ্ঞাসা করছি যে আপনি কি কোনো ব্যাখ্যা নিজে থেকে পেয়েছেন যে কেন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী? অনেক প্রশ্ন হয়েছে, উত্তর মেলেনি আসলে এটা। না, এটা মেলে নাই। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিটা এককেন্দ্রিক, এখনো কিন্তু গণতন্ত্রের চর্চার মধ্যে নাই। এখন এটা তো বলা মুশকিল যে কিভাবে সে উপদেষ্টা হলো। বিএনপির অনেক বড় নেতাও জানে না, তারা তো উষ্মা প্রকাশ করে, অনেকেই প্রকাশ করে। হ্যাঁ, তো সুতরাং সে হয়েছে, তাকে ভেবেছে যে সে আমেরিকান নাগরিক, যদিও সে অস্বীকার করে, অথচ তার নাগরিক হওয়া, সে ক্রিমিনাল ওয়েতে নাগরিক হয়েছে, সে অস্বীকার করে আমি নাগরিক না। বলেন, তিনি ওই দেশ থেকে তার নাগরিকত্ব নিয়েছে, তার সব আমার কাছে ডকুমেন্ট আছে, সে তার ওই দেশের নাগরিক। সে একটা আপনার ওই দেশের নাগরিক বিদেশ থেকে হয়েছে, তার সে পাসপোর্ট চেঞ্জ করে নাই, একই পাসপোর্টের নাম্বার চেঞ্জ করে সে মেম্বার হয়েছে, নাগরিক হয়েছে। তো সে তার অ্যাক্টিভিটি ক্রিমিনালি। এখন এই ক্রিমিনাল হিসেবেও তো অনেকে বলে না যে ক্রিমিনালেরও আজকের সমাজটা সারা বিশ্ব যা ক্রিমিনাল, যেমন আমেরিকা যা করতেছে, এর ধরে আনে ওরে ধরে আনে বিচার করে ইত্যাদি, এরকম ক্রিমিনালদেরও একটা যোগ্যতা থাকে, হয়তো ক্রিমিনাল হিসাবে সে ভালো হইতে পারে, বলা যায় না, কাজ করতে পারে। এই তো এই জন্য আমি মনে করি এইটা কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয় নাই। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বদলানো হলো, ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের যেভাবে বদলানো হলো, এগুলো কিন্তু ভালোভাবে নেয় নাই। ভালোভাবে নেয় নাই কারণ ধরেন ব্রিটিশ হাই কমিশনার, তিনি নারী, তিনি ক্যাডারের লোক, তাকে তলব করলেই তো হতো, তাকে যে কাউকে ওখানে রাষ্ট্রদূত করতে পারতো। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে তো চেঞ্জ করতে চাইলে নীতি আদর্শ এই সরকার আলাদা। আমেরিকাতে বিচারপতিও তো যারা আসে, সেই কালচার আমাদের ভিতরে এখনো আসে নাই। বিচারপতি দায়িত্বে বসার পরে, চেয়ারে বসার পরে কিন্তু ওই যে নিয়োগকর্তা,
তাকেও কিন্তু ছাড় দেয় না। হুম, হুম। সুতরাং আমাদের দেশে তো সেই চর্চাটা আসে নাই। কিন্তু আমার কথা হলো, গভর্নর যদি তাকে চেঞ্জ করতে হয়, তাকে একটা টেলিফোন করে চায়ের দাওয়াত বা কোনোভাবে যদি বলা হতো যে আমরা নিজেরা নির্বাচন গভর্নর দিব, তাহলে তো উনি রিজাইন করতে পারে। তাহলে কি জনাব উনি তো ইলিয়াস, তাহলে কি এরকম হচ্ছে যে মানে আরেকটা জবাবদিহিতাহীন সরকার, কেন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ, কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানো বা তার স্থানে যাকে বসানো হলো সেটাও নজিরবিহীন একটা যোগ্যতা আর কি, এরকম যোগ্যতার মানুষ অতীতে দেখা যায়নি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে, কেন তাকে বসানো হলো বা তারপরে আরও যারা আসলে পরিবর্তন হলো, কোথাও কোনো আসলে সরকার কোনো জবাব দিল না যে কেন 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 এগুলো হচ্ছে। আরেকটা জবাবদিহিতাহীন মানে হীন সরকারের সূচনা। না, এখনো মাত্র সরকারের ১ বছর বয়স। হ্যাঁ, এক এখন মাস, ধরেন ১ মাসের কম ব্রিটেনে বেশি। ১ মাস বয়স। এখনই ধরেন উনি ১৭ বছর বিলেতে ছিলেন। তিনি এখনো হয়তো সরকারের সবাইকে নিয়ন্ত্রণ করার সুযোগ হয়ে ওঠে নাই। যেমন ধরেন ব্রিটেনে আপনার ফরেন ওখানে অ্যাডভাইজার তার আছে। তিনি লন্ডনেই থাকতেন। তিনি লন্ডন এয়ারপোর্টে নেমেই, হিথ্রো এয়ারপোর্টে নেমেই কিছু ফ্যান আসছে তারা তার কাছে ঘোষণা দিয়ে দিছে। তো এটা তো হয়তো আমার ধারণা প্রধানমন্ত্রী এই বিষয়টা জানেও না ঘোষণা দিয়ে দিছে। এখন কি করবে, ঘটনা ঘটে গেছে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে চেঞ্জ হয়েছে, আমার ধারণা তিনি এই কাজটি করার কথা না। তিনি ব্রিটিশ কালচারের তো ১৭ বছর ব্রিটিশ কালচারের কিন্তু মানুষ। তিনি তো কোনো উদ্যোগ আমি তো নিলেন না, মানে এটা তো হয়ে গেল, দেশে বিদেশে এটা নিয়ে কথা হলো, আলোচনা হলো, সমালোচনা হলো, তিনি তো কিছু উদ্যোগ নিলেন না। না, উদ্যোগ নিলে তাকে চাকরিটা রিভাইভ করতে হয়। এখন ধরেন এই সরকারের মধ্যে যে ধরেন এত বড় একটা রাজনৈতিক দল, তিনি হয়তো বিদেশ থেকে এই দলটাকে চালিয়েছে, কিন্তু দেশে এসে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছে, সবাইকে যার যার মতো তো অনেকটাই বলা যায়। অনেক আপনার দেখেন ইয়ার সড়ক মন্ত্রী, তিনি বলে বসলো সমঝোতা করলে আহ হুম। চাঁদা নাই, কিন্তু জোর করে নিলে চাঁদা। এখন এই যে কথাগুলি বললো, এখন সাইজের চেয়ে মন্ত্রণালয় তার বেশি, ৫টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে। তো এই জন্যই বলছি, এরা যে মন্ত্রী বানানো হলো, হুম। এটা হয়তো কেউ, আপনি খেয়াল করে দেখেন, যেদিন প্রথম সংসদ অধিবেশন বসে, তখন কিন্তু স্পিকারের নাম যখন ঘোষণা করা হয় এবং ডেপুটি স্পিকারের নাম যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু দেখলেন তাদেরকে একটু অপ্রস্তুতি মনে হয়েছে। তারা নিজেরাও জানে বলে আমার কাছে মনে হয়নি। আমি বিটিভি ধরেছিলাম যাতে